দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেত্রী নাইমা আলম মাহার কাছে। আবার ফিরে এলাম আপনার কাছে। যেমনটি শুরুতেই বলছিলাম যে প্রতি রবি এবং সোমবার ঠিক রাত 8:35 বাংলা ভিশনের পর্দায় তপু খানের পরিচালনায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক কমন প্রবলেম। সেখানে আমরা আপনাকে দেখছি একটি চরিত্রে। শুরুতেই জানি যে কেমন লাগছে এই নাটকে কাজ করে। আমাদের ধারাবাহিকে হচ্ছে গিয়ে একটা মজার ব্যাপার যে অনেক আর্টিস্ট আমরা কাজ করি, আগে পরে অনেক বছর আগে যাদের সাথে কাজ হয়নি বা কিছু নতুন নতুন অভিজ্ঞতা এবং অনেকের সাথে নতুন কাজ করছি, তো এইভাবে মিলে আমাদের একটা পরিবারের মতো হয়ে যায়। তো অনেক মজার মধ্যে আমরা আসলে শুটিং করি, এবং ধারাবাহিক নাটকগুলো কিন্তু পারিবারিক গল্প নিয়েই হয়, সুতরাং নিজেদেরও ভালো লাগা কাজ করে এবং সেখান থেকে একটা পার্সোনাল বন্ডিং তৈরি হয় এবং পার্সোনাল রিলেশন তৈরি হয় সবার সাথে। আপনি এই নাটকের সাথে কিভাবে যুক্ত হলেন? কমন প্রবলেম হচ্ছে গিয়ে তপু খান ভাই তো আমাদের বিখ্যাত ডিরেক্টর, তো ভাইয়ার সাথে আমার কখনো কাজ হয়নি। তো ভাইয়া সাডেনলি আমাকে বললো যে সে একটা ধারাবাহিক শুরু করতে যাচ্ছে, তো সেখানে আমার মানে ব্যস্ততা কেমন, মানে বর্তমান শিডিউলটা দিতে পারবো কিনা। আমি সেক্ষেত্রে বললাম যে আচ্ছা হ্যাঁ ভাইয়া, মানে সেই ক্ষেত্রে আমি ভাইয়ার সাথে কথা বলে তারপরে ভাইয়া বলে যে আমার ধারাবাহিকটা করো, আমার ভালো লাগবে, কারণ তোমার সাথে আমার কাজ হয়নি এখনো। তখন আপনি গল্প বা চরিত্র সম্পর্কে জানতে চাননি? হ্যাঁ, গল্প চরিত্র নিয়ে আমি সর্বপ্রথম মানে যেই আমাকে ফোন করে কাজের জন্য, আমি প্রথমে গল্পটা জানতে চাই, চরিত্রটি জানতে চাই যে কি অবস্থা। তো আমার শুনে বেশ ভালো লাগলো, অনেক ইন্টারেস্টিং একটা গল্প। আর আপনার চরিত্রটা? আমার চরিত্র কি বলবো, বরাবরের মতোই সবসময় দার্জেল টাইপের হয়, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি। একেবারেই সেরকম না ব্যক্তিগত জীবনে? না, ব্যক্তিগত জীবনে সেরকম না, কিন্তু অভিনয় করেছি এরকম চরিত্র অনেক। কমন প্রবলেম যেহেতু এই নামটাই একটা খুব ইন্টারেস্টিং এবং অনেক কিছু আসলে কিন্তু মাথায় মানে ব্রেনস্টর্মিং করলে অনেক কিছু মাথায় চলে আসে। মূলত কোন বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বা সমাজের কোন বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই গল্পটিতে? বিভিন্ন সময় যে আমরা অ্যাপার্টমেন্টে থাকি যেগুলো, তো সেখানে হচ্ছে গিয়ে পরিচালক, সভাপতি এরকম কিছু পদ থাকে যে যারা হচ্ছে বিল্ডিং এর বিভিন্ন জিনিসপত্র আর কি দেখাশোনা করবে। তো সেই দায়িত্বে অনেকেই আমরা নির্বাচন করি না, যে নির্বাচন, তো সেই জায়গায় হচ্ছে গিয়ে আমার বোন খুশি আপা, শাহনাজ খুশি, তো সে দাঁড়ায় সভাপতিতে। তারপরে চাষি আলম ভাই আছে, মার্জুক ভাই আছে, তারপর হিরো ভাই আছে, অনেকেই আছে। তো তারা এক একজন এক একভাবে লড়াই করে। তো আমি আমার বোনের সাপোর্ট করি, সেখান থেকে আমি মানে আমার বোনের হয়ে ডিফেন্ড করি। তো এরকম একটা চরিত্র, অনেক ঝগড়াঝাটি করতে হয় আমার মানুষের সাথে, আমার কি বলবো, পরে শর্ট শেষে মাপ চেয়ে নে যে প্লিজ কিছু মনে করবেন না। আর সিনিয়র আর্টিস্টদের সাথে তো কাজ করতে নিশ্চয়ই সেখান থেকে অনেক লার্নিংও থাকে। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমার হচ্ছে গিয়ে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল অভিনয়ে আসা, কিন্তু ফ্যামিলির জন্য আসতে পারিনি। তো যখন শুরু করি আমি, তখন ভাবছিলাম যে কোনো স্কুলিং থেকে, মানে আগে স্কুলিংটা করব, যেমন থিয়েটার করে বা কিছু, কিন্তু প্রথম কাজ শুরু করতে গিয়ে আমার থিয়েটার করার টাইমটা হয়নি। তো সেই ক্ষেত্রে আমি যেটা করেছি যে এই বাংলা ভিশনের আরেকটি নাটক হচ্ছে গুলশান অ্যাভিনিউ সিজন 2, সেখানে কাজ করলাম। পাশাপাশি অন্য অন্য নাটকে সালাউদ্দিন লাবলু ভাইয়ের সাথে, আরো বিভিন্ন গুণী ডিরেক্টরদের সাথে আমার কাজ হয়েছে এবং সেখানে আমি অনেক গুণী আমাদের যারা হচ্ছে যাদের কাছ থেকে আমি শিখতে পারবো, চঞ্চল ভাইয়া, মোশাররফ ভাইয়া, শাহনাজ খুশি আপু তো মানে জাস্ট কি বলবো, সে যদি আমার কো-আর্টিস্ট হয়, আমি মানে সামনে বসে শুধু তার অ্যাক্টিং দেখি, আমার তার অ্যাক্টিং দেখে যেটা আমার রিঅ্যাক্টিং হয় ওটাই মানে আমার হয়ে যায়। অভিনয় মানে কিন্তু সেটাই, যে অ্যাকশন এবং রিঅ্যাকশন, এটাই তো মানে ভালো কো-আর্টিস্ট পাওয়াটা, এবং এদের থেকে অনেক কিছু শেখার ছিল। এবং চঞ্চল ভাই, মোশাররফ ভাই সবসময় আমাকে হাতে খড়ি দিয়ে শিখেছে, এটা এভাবে বল, এটা এভাবে বল, এটা এভাবে বল। এছাড়া আর অন্যান্য কি ব্যস্ততা আছে? ধারাবাহিক নাটক নিয়ে কি বেশি কাজ করা হচ্ছে? হ্যাঁ, এখন আপাতত ধারাবাহিক কাজ নিয়ে বেশি করা হচ্ছে। আর একটি ধারাবাহিক করছি আমি হচ্ছে অনলাইন অফলাইন সিজন 2, এটার শুটিং অলরেডি এই মাসে শুরু হয়ে গিয়েছে, সেটাতে কাজ করলাম। এটা সিজন 1 অনেক ভালো গিয়েছিল। তারপরে হচ্ছে অদ্ভুত পরিবার, সেখানেও আমার ক্যারেক্টারটা হচ্ছে একদম মানে কমন প্রবলেমে, যেটা তার চেয়েও আরো হচ্ছে 5 ডিগ্রি উপরে হচ্ছে মানে ক্যারেক্টার। তো ধারাবাহিকগুলোতে বেশি ফোকাস করছেন, এটা কি ইন্টেনশনালি নাকি একক নাটকগুলোর কাজের অফার আসলে সেভাবে করে আসছে না, বা কি কারণে আসলে ধারাবাহিক নাটক নিয়ে বেশি? ধারাবাহিক নাটকের এই অপরচুনিটিতে আমি হচ্ছে গিয়ে অভিনয় শিখতে পেরেছি সবার সাথে, ভালো ডিরেক্টর থেকে টিমওয়ার্কটা ভালো হয়েছে, এবং পাশাপাশি হচ্ছে আমার যে কো-আর্টিস্ট যারা অনেক ভালো, নেটওয়ার্কিংটাও ভালো হয়, অভিনয় করে, তাদের থেকে অভিনয় শেখা হয়েছে। তো আমার সেই থিয়েটারের যেই
বিষয়টা যে ঘাটতি ছিল সেটা মোটামুটি আমি আক্ষেপের জায়গাটা অনেকটা কমেছে, পূরণ করতে পেরেছি এবং এই সিরিয়ালগুলো এই জন্যই করা। আচ্ছা, আপনাকে তো আমরা পজিটিভ ক্যারেক্টারও দেখেছি, নেগেটিভ ক্যারেক্টারও দেখেছি, মানে খুব সফট সুদিং একটা ক্যারেক্টার, আবার একটু মারমার কাটকাট টাইপের ক্যারেক্টার, এই ধরনের চরিত্রেও দেখেছি। নিজেকে কোনো একটা চরিত্রের জন্য প্রস্তুত করা, এটা আসলে কিভাবে করেন? আমি প্রচুর মুভিজ দেখি, সিরিজ দেখি, তারপর আমাদের বাংলাদেশি নাটক দেখি এবং আমাদের পুরনো যারা আছে যেমন বিপাশা হায়াত আপু, তারপরে শমিকা স্যার, এদের তিশা আপু, এদের কাজগুলো দেখতাম, এদের কাজগুলো দেখে দেখে শিখতাম যে এরা আসলে এই ক্যারেক্টারটা কিভাবে করে বললো, এই ডেলিভারিটা এই সিনে কিভাবে দিল, এখানে এক্সপ্রেশন কিভাবে ছিল, আমি হলে কিভাবে দিতাম, সেটা মানে শুরু থেকে প্র্যাকটিস করে 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 এভাবে আর কি। যেমনটা আপনি বলছিলেন এবং আমরাও জানি যে গুলশান এভিনিউ সিজন 2-তে আপনি অভিনয় করেছেন, যেটা দর্শক নন্দিত হয়েছে এবং এখন তো কমন প্রবলেম চলছে। এছাড়াও বাংলাভিশনের বেশ কিছু প্রজেক্টের সাথে বা বেশ কিছু নাটকের সাথে কিন্তু আপনি যুক্ত ছিলেন। অন্যান্য চ্যানেলের নাটক প্রচারিত হয় এবং বাংলাভিশনে যখন নাটক প্রচারিত হয় তখন কি একটু আলাদা সাড়া পান দর্শকদের কাছ থেকে? হ্যাঁ, কারণ আমার বাংলাভিশনে সবচেয়ে বেশি আমার শুরুর দিকে যেখানে আমি নাইমা আলম মাহামান দর্শক চিনতে পেরেছে, মোটামুটি কাজগুলো আমার বাংলাভিশন থেকেই গিয়েছে। তো সেই ক্ষেত্রে বাংলাভিশনের প্রতি তো একটা ভালোবাসা আছেই আমার, তো এবং দর্শক সেই কাজগুলো থেকে আমাকে চিনে, ওই অন্যরকম একটা ফিলিংস আছে। একদম শুরুর গল্পে যদি যাই, আপনি বলছিলেন যে থিয়েটার ব্যাকগ্রাউন্ড না, এবং এটা কিন্তু বেশ কয়েকবার আপনি বলেছেন, তার মানে সেখানে একটা আক্ষেপের জায়গা আছে। হ্যাঁ, অবশ্যই। তো কেন আসলে অভিনয় শিল্পী হতে চাওয়া, এই ইচ্ছেটা কেন তৈরি হলো? আমি নিজেও জানি না, আমার যখন জ্ঞান হয়েছে তখন থেকে আমি নিজেকে নায়িকার মতোই ভাবতাম সব সময়। ছোটবেলায় আম্মু বলতো যে শাবনূরের কোনো ইয়ে আসলে, গান আসলে বা ইয়ে মানে মুভি আসলে তখন নাকি ওটা খুব বেশি করে দেখতাম। আচ্ছা, তাকায় থাকতাম নাকি, এত ছোট বাচ্চা নাকি এভাবে টিভি দেখতো না, আম্মু বলতো তখন। তো আমার মনে হয় তখন বড় হওয়ার পর আম্মুর কাছে যে শুনেছি তখন থেকেই মনে হয়েছিল। আর ছোটবেলায় কি আপনার গান নাচ এগুলোর সাথে এই চর্চাগুলো, সাংস্কৃতিক চর্চাগুলো করা হতো? ওভাবে করা হতো না, কারণ ফ্যামিলি দিতে চেত না, কিন্তু আমার ভেতরে ছিল ওই জিনিসটা। আমি গানও গাইতে পারতাম, নাচটাও পারতাম। তো সেই ক্ষেত্রে আমার গানের টিচার, যখন আমি গানের স্কুলে ভর্তি হই লুকিয়ে লুকিয়ে বাসা থেকে, আচ্ছা, তো একদিন ধরা খেয়ে যাই, তখন আব্বু একদম না করে দিয়েছে যে এইসব চলবে না আমার বাসায়। তখন আম্মুর কাছে আমার গানের টিচার এসে বলেছিল যে আপনার মেয়ে এত সুন্দর গান করে, আপনি কেন দিবেন না, মানে কেন আপনার এই জিনিসগুলো করেন। কনজারভেটিভ ছিলেন? হ্যাঁ, একটু কনজারভেটিভ ছিলেন। গানটা কি আর পরবর্তীতে কন্টিনিউ করা হয়েছিল? না, গানটা আর পরবর্তীতে কন্টিনিউ করা হয়নি, এখন জাস্ট নিজের জন্য একটু একটু করে। আমরা দুটো লাইন শুনবো এখন। আল্লাহ, এখন আমি তো আসলে ওভাবে প্রস্তুত না, আর হচ্ছে আমার তো চর্চা নেই আসলে, গানের তো একটা চর্চার ব্যাপার আসলে। সেই সময়টা তো গেল, এটার শৈশবের কথা, গান গাইতে গাইতে বা গান শেখার শুরুতেই আসলে গানটা কন্টিনিউ করা হয়নি। পরবর্তীতে অভিনয় অঙ্গন কিংবা মিডিয়া সেক্টরে আসলে কিভাবে আসা? সেটা হচ্ছে নাচ। নাচটাও যেমন প্রথমে আমি দেখে 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 শিখতাম, যেই গান সেই গানের সাথে সাথে নাচ তুলতাম, জানতাম, মানে মানে হাতে খড়ি যেটা, সেটা কারোর সাথে হয়নি। পরবর্তীতে যখন ঢাকায় আসি তখন আমি সোহেল রহমান ভাইয়ার সাথে মানে নাচ করি, তারপর দেশের বাইরে যাই, বিভিন্ন জায়গায় আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি নাচ দিয়ে। তো তারপর ওইখান থেকে আস্তে আস্তে। কতদিন তখন নাচ শেখা হচ্ছিল? তখন হচ্ছে 2015 থেকে। এখনো কি শিখছেন নাচ? না, এখন আর সময় হয় না। আচ্ছা, নাচ নিয়ে কোথায় কোথায় যাওয়া হয়েছে দেশের বাইরে, যেহেতু বলছিলেন আপনি? নাচ নিয়ে গিয়েছিলাম মিশরে, টার্কিতে, মালয়েশিয়াতে, 3টা দেশে। তাহলে অনেকগুলো জায়গায় যাওয়া হয়েছে। তারপরে অভিনয়ে তাহলে কিভাবে হলো আসা? তারপরেও যে নাচ থেকে অভিনয়ে আসা। প্রথম কোন নাটকটা ছিল? ফটোশুট করে করে প্রথম ছিল হচ্ছে বলেনি ভালোবাসি নামে একটা নাটক আছে, সেটা হচ্ছে আমার সাথে ছিল আব্দুল নূর সজল ভাইয়া আমার কো-আর্টিস্ট, আর ছিল আজমেরি আশা। প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, নিঃসন্দেহে নাচের জন্য, নাচের মেয়ে যেহেতু এক্সপ্রেশনটা তো সেভাবে থাকেই, কিন্তু তারপরও থাকে একটা অভিনয়ের একটা জড়তা থাকে। ক্যামেরার সামনে অভিনয় নিয়ে নিজেকে প্রথম উপস্থাপন করা, নিজেকে তুলে ধরা, সেটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। একটু নার্ভাস তো লাগেই। প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতাটা কেমন ছিল? আমার এখনো ক্যামেরার সামনে দাঁড়ালে নার্ভাস লাগে, যে আমার নতুন নতুন যে ক্যারেক্টারগুলো, এটা আমি ঠিকঠাক ভাবে করতে পারবো কিনা, সেটা তো একটা আছেই। তারপরে কো-আর্টিস্টের একটা ব্যাপার থাকে যে তার সামনে আমি অভিনয় করব, আল্লাহ যদি ভুল হয় কি হবে, এই একটা ব্যাপার থাকে, ধরবে কিনা, বকা দিবে কিনা। হ্যাঁ, সেটা আমার এখনো আছে।
রয়ে গেছে। আর শুরুতে তো আমার পা কাঁপছিল, যখন আমি ক্যামেরার সামনে আমি পা কাঁপছিল, আমি জাস্ট ডায়লগ ভুলে তাকায় থাকতাম। তারপর সেটা কাটিয়ে উঠতে কতদিন সময় লেগেছে? সেটা কাটিয়ে উঠতে বেশি সময় লাগেনি, 3-4টা কাজ করতে করতে হয়ে গেছে। কত বছর হলো, মানে মোট যদি আমি আনুষ্ঠানিকভাবে চিন্তা করি যে আপনি একদম ক্যামেরার সামনে কাজ করছেন পুরো দস্তুর, সেটা কত বছর? 2018 থেকে আমার শুরু ক্যামেরার সামনে কাজ করা অভিনয়। তাহলে 6 বছর ইতিমধ্যে হয়ে গেছে। তার মানে এর মধ্যে অনেক কিছু শেখা হয়েছে। কখনো মনে হচ্ছে যে এই যে আপনার থিয়েটারের প্রতি একটা ভালো লাগা বা থিয়েটার না করতে পারার যে একটা আক্ষেপ, কখনো থিয়েটারে কাজ করবেন, কোনো দলে যুক্ত হবেন, এই ভাবনাটা কখনো এসেছে মনে? এটা তো ভাবনাটা শুরু থেকে ছিল, যেহেতু পারলাম না। তার মধ্যে হচ্ছে আমাদের মামুনুর রশিদ স্যার যে আঙ্কেল, তো তার সাথে কাজ হয়েছে, তো সেখান থেকে তার থিয়েটারে অনেক কিছু শিখেছি। আমরা যখন শুটিং এর ফাঁকে ফাঁকে এই অভিনয় চর্চা এইসব নিয়ে সবসময় তার কাছ থেকে অনেক কিছু শিখতাম। সে বলতো, জাস্ট বসে বসে শুনতাম যে কি বলছে। ওখান থেকে মানে একটা ইনস্টিটিউট বলা যায়। তারপরে হচ্ছে তারেক আনাম স্যার বাংলা ভিশনেই তো হচ্ছে করলাম যে গুলশান এবং সিজন 2, তখন তার সাথে অনেক। কোন স্ক্রিপ্ট যখন আপনার কাছে আসে তখন প্রথমে কোন বিষয়টা আপনার মাথায় থাকে? কি দেখে আসলে নির্বাচন প্রক্রিয়াটা আপনার কাছে থাকে যে কি দেখে কাজটা করব কি করব না, এই সিদ্ধান্তটা কিভাবে নেন? সেটা হচ্ছে গল্পটা কি ধরনের আসলে আসে, যে গল্পটা পজিটিভ নাকি নেগেটিভ, সেখানে আমার চরিত্রটা কি পজিটিভ না নেগেটিভ, এই ব্যাপারগুলো দিয়ে আসলে বিবেচনা করে তারপরে আসলে কাজের জন্য বলা। নিজের চরিত্রের প্রস্তুতির এই বিষয়টা তো শুনছিলাম আপনার কাছ থেকে। এখন একটু জানতে চাইবো যে নাচের কি ব্যস্ততা এখন কম, না ইচ্ছা করে আসলে সময় দিতে পারছেন না? ইচ্ছা করে দিচ্ছেন না নাকি সময়ের আসলে অভাবের কারণে সময় দেওয়া হচ্ছে না? শুরুর দিকে যখন ব্যস্ত হয়ে পড়ি অভিনয় নিয়ে, তখন আসলে সময় পাচ্ছিলাম না। এখন হচ্ছে গিয়ে নাচ অনেকদিন না করার কারণে যে হাত পা যে ফ্লেক্সিবিলিটি, সেটা আসলে ওভাবে নেই, মনে হচ্ছে একটুতেই হাঁপিয়ে যাব। তো এই জায়গা থেকে কিন্তু এখন আমি চিন্তা ভাবনা করছি আবার শুরু করব নাচটা, কারণ এটা তো আমার ভালোবাসার একটা জায়গা, আমার ড্রিম। আর এখন ফ্যামিলি থেকে কি বলে? আজকে এতগুলো দিন পরে এসে ফ্যামিলি থেকে ওই সাপোর্টটা কি পান? এখন ফ্যামিলি থেকে একদম রিভার্স। আচ্ছা, পুরো সাপোর্ট একদম। আমার নাটক হবে কবে, কখন, কি শুটিং, কি এই শুটিং এ যাবে, ওর জন্য এটা করো ওইটা করো, মানে সবার ফুল সাপোর্ট এখন পাচ্ছি। আমি তখন বলছি ছোট থেকে যদি দিতে তাহলে হয়তো আমি আজকে অনেক ভালো কিছু করতে পারতাম। এত সুন্দর একটা মেয়ে যখন কাজ করছে নিশ্চয়ই অনেকেই পছন্দ করে, তাই না? অনেকেই অনেক প্রেমের প্রস্তাব নিয়ে আসে, তখন তাদেরকে আসলে কিভাবে ম্যানেজ করেন? এক একজনকে এক একভাবে ম্যানেজ করতে হয়, এটা আসলে ডিপেন্ড করে সিচুয়েশন। বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় যে আমি আসলে এখন চিন্তা করছি না। আমার মানে যেটা সত্যি কথা, যে আমার প্রথম ভালোবাসা, প্রথম প্রেম হচ্ছে গিয়ে আমার অভিনয়। আমি এটাতে নিজের জায়গা মতো, যেটা আমার ভিশন, ওই জায়গায় যাই, তারপরে পরেরটা চিন্তা করব। আচ্ছা, আর বিয়ে নিয়ে আপাতত কোনো চিন্তা বা ভাবনা পরিকল্পনা এগুলো কোনো কিছু নেই? না, একদমই না। বাসা থেকে কখনো প্রেসার দেয় না? বাসা থেকে তো আমার ড্রিমটা দেখছে, তো আমার সাথে সাথে তারা তো শুনছে যে আমার অ্যাকচুয়ালি ভিশনটা কি, ওভাবেই আর কি। আমাকে ওভাবে প্রেসার করে না। কিন্তু অনেক সময় রিলেটিভসরা বা হুট করে কোনো বিয়ের সাথীতে গিয়ে কেউ পছন্দ করে ফেললে যখন বলে, তখন আর কি ওইভাবে আমার বাসার মানুষও বলে আর কত না বলবো। ব্যক্তি মাহা কেমন, এটা যদি জানতে চাই তাহলে কি বলবেন? ব্যক্তি মাহা যদি বলি, সেই ক্ষেত্রে আমি সবার মুখেই বলি, মানে শুনি আর কি একটা কমন কথা, সেটা হচ্ছে গিয়ে আমি অনেক সহজ সরল। আচ্ছা, অনেক সহজে মানুষকে অনেক বিশ্বাস করি এবং পরে ঠকে গিয়ে অনেক কষ্ট পাই। আচ্ছা, আর এটা সত্যি, এটা খুবই হয় আমার সাথে। মানে খুব ইমোশনাল তাহলে বলা যায়। ভীষণ ইমোশনাল। এখন একটু ইমোশনাল জায়গাটা একটু কাটিয়ে উঠেছি আস্তে আস্তে, নিজেকে অনেক কিছু মানে গ্রুম করে করে নিজের ভিতরে অনেক জেদ তৈরি করে এখন আর কষ্ট পাই না ওভাবে। কেউ কষ্ট দিলেও কনফিডেন্সটা তৈরি হয়েছে আসলে। মানে কেউ কষ্ট দিলেও সামনে বসে বলি আমি জানতাম তুমি করবে এটা। হ্যাঁ, মানে প্রেডিক্টেড ছিল আর কি। আচ্ছা, সামনের দিনগুলোতে নিজেকে নিয়ে তো অনেক স্বপ্ন থাকে, তার হয়তো অর্ধেকটাও আমরা পূরণ করতে পারি না। আবার কখনো কখনো এমন হয় যে স্বপ্নের থেকেও ছাড়িয়ে যায় নিজেকে নিয়ে স্বপ্নটা কেমন? এই অভিনয়টাকে নিয়ে আমার আসলে স্বপ্ন অনেক ছোটবেলা থেকে, এটার নেশা একদম ভেতরে ঢুকে গিয়েছে। তো এটার বাইরে আমি আসলে আর কোনো স্বপ্ন দেখতে আসলে পারিনি।
তো এটাকে নিয়ে আমার যতটুকু স্বপ্ন, এখন বাকিটা উপরওয়ালা। আর এই যে বাংলা ভিশনের পর্দায় সম্প্রতি শুরু হয়েছে যে ধারাবাহিক কমন প্রবলেম, যেটা তপু খান পরিচালনা করছেন, সেই নাটকটি বরাবরের মতোই যেন দর্শক প্রিয়তা পায়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে এবং আমরা আপনাকে সেই নাটকে দেখতে পাচ্ছি। সেই ভালো লাগাটাও একটা অন্যরকম অনুভূতি। ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা রইল। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার শোয়ে আনার জন্য, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশনকে। আর আপনারা সবাই কমন প্রবলেমটা দেখবেন এবং জানাবেন আমাকে আমার ক্যারেক্টারটা আপনাদের কাছে কেমন লাগছে, আমার অভিনয় কেমন লাগছে, এবং আপনারা জানালে সেই জায়গা থেকে আমরা অনুপ্রাণিত হই। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার 110, বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিশ্বখ্যাত সাহিত্যিক জর্জ ম্যাকডোনাল্ডের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, একটি প্রদীপ থেকে শত প্রদীপ জ্বালালে যেমন তার আলো এতটুকু কমে না, তেমনি শিক্ষার আলো যত বেশি দান করা যায় ততই মঙ্গল। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ হোক।